সো হে গাইস, আসসালামু আলাইকুম। দীর্ঘ 8 দিন পরে তারপর বলো কেমন আছো তোমরা। তৃতীয় চোখ গল্পের পার্ট 6 নিয়ে এসে পরিস্থিতি তো শুরু করা যাক। স্ট্রাইকের কারণে এতদিন ভিডিও দিতে পারি নাই, যাই হোক গল্প শুরু করা যাক। আমি বললাম, হুজুর এখন আমাদের কি করা উচিত? গালিব ভাইয়ের কোনো ক্ষতি করবে না তো সে? হুজুর বলল, না, সে গালিবের কোনো ক্ষতি করবে না। যতদিন পর্যন্ত হাবিতরা তোমার শরীর আয়ত্তে নিতে না পারে ততদিন পর্যন্ত গালিবের শরীরে তার দরকার। আমাদের খুঁজে বের করতে হবে দুটো জিনিস। এক হলো হাবিতরা তোমার বাবার সাথে কি চুক্তি করছে, আর 2 হলো সে তোমার শরীর বশ করতে পারছে না কেন। তাহলেই আমি এর কোনো সমাধান খুঁজে পাবো। এখন চলো আমরা সেখানে যাব যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল, মানে তোমাদের বাসায়। ভাইয়া বলো, হুজুর ওই শরবতটা কি আরেক গ্লাস হবে? খেতে অনেক সুস্বাদু। ওটা কিসের শরবত? দুজনের কাছে 2 রকম স্বাদ হলো কেন? তখন হুজুর হাসতে হাসতে বলল, ওটা জিনদের সবচেয়ে পছন্দের খাবার, শুকনো হাড় আর বিভিন্ন পশু পাখির রক্ত দিয়ে তৈরি একটা বিশেষ পানীয়। সাধারণ মানুষের কাছে ওটার স্বাদ অনেক তিক্ত হবে, মুখে নিতেই পারবে না, কিন্তু যার সাথে জিন বা কোনো খারাপ শক্তি থাকবে তার কাছে ওই পানীয় অনেক মিষ্টি আর সুস্বাদু লাগবে। গালিব ভাইয়া বমির ভাব করে বলল, ছি হুজুর, আমাকে শকুনের হাড় আর রক্ত খাওয়াইছেন। আমি হাসতে হাসতে বললাম, ভাইয়া আরেক গ্লাস দেই তাহলে, টাকা লাগবে না, আপনার জন্য একদম ফ্রি। হুজুর বলল, চিন্তা করো না, ওটা তোমার কোনো ক্ষতি করবে না। এখন চলো আমাদের যেতে হবে রিশপাদের বাসায়। যেতে যেতে হুজুরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা হুজুর, আপনাকে দেখে হুজুরদের মতো মনে হয় না। মানে হুজুররা যেমন লম্বা দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, আপনি সেগুলোর কিছুই করেন না। আর আপনার ফ্যামিলি কোথায়? হুজুর একটু হেসে বলল, আমি বংশ পর সময় কোনো হুজুর না, মানুষের উপকার করি বলেই সবাই আমাকে এই নামে ডাকে। আমার ভালোই লাগে। আর ফ্যামিলি বলতে আমার কেউ নেই। স্ত্রীর সাথে অনেক আগে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে, তারপর আর নতুন করে শুরু করা হয়নি। আসলে সঙ্গী যদি শান্তি না দেয় তাহলে সঙ্গী ছাড়া থাকাই ভালো। বুঝলাম হুজুরের একটা ভাঙা অতীত আছে। সত্যি বলতে আমরা কেউই ভালো নেই। সব মানুষই কিছু গোপন কষ্ট থাকে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলতে বলতে আমাদের বাসার কাছে পৌঁছালাম। তখন দুপুর 2টা বাজে। বাসা থেকে একটু দূর থেকে দেখতে পেলাম বাবা জানালা দিয়ে তাকিয়ে আছে আমাদের দিকেই। হঠাৎ কেউ জোরে টান দিয়ে বাবাকে জানালা থেকে দূরে সরিয়ে নিল। তারপর আমার মায়ের রূপ ধরে সেই হাবিতরা জানালায় এসে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিল। গালিব ভাইয়া খুব ভারী কণ্ঠে বলে উঠল, আমি আসছি, আমি থাকতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না হাবিতরা। এই বলে এক দৌড়ে বাসায় ঢুকে গেল। হুজুর তাকে ধরতে চেয়েও পারলো না। আমি বললাম, গালিব ভাইয়া এভাবে দৌড়ে গেল কেন? হুজুর কি হলো তার? হুজুর বলল, হাবিতরা আবার গালিবের শরীর বশ করে নিয়েছে, আমাদের তাড়াতাড়ি গালিবের পিছু নেওয়া দরকার। হ্যালো এভরিওয়ান, মোস্ট বেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজা, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্ট বেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্ট বেট দিচ্ছে খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্ট বেটে রয়েছে বিকাশ নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রান্সকশন। এর মধ্যে দ্রুত ও সহজে আপনারা টাকা ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, সাথে থাকতে 24 ঘন্টা ও 7 দিনের কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম দেখার সুযোগ। নিজে দেওয়া আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্ট্রেশনও আপনারা প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি স্পেন ফ্রি। সো লিংক থাকবে পিন কমেন্টে। এই বলে আমরাও গালিব ভাইয়ার পিছনে ছুটলাম। সিঁড়ি বেয়ে উঠছি আর ডাকছি, ভাইয়া দাঁড়ান, হাবিতরা আপনাকে বশ করে নিয়েছে, আপনি যাবেন না, থামেন বলছি। কিন্তু গালিব ভাইয়া শুধু একটা কথাই বলে দৌড়ে সিঁড়ি বেয়ে উঠছে, হাবিতরা কেউ তোমার ক্ষতি করতে পারবে না। এক পর্যায়ে গিয়ে বাসায় ঢুকে থাপাস করে দরজা বন্ধ করে দিল হুজুর। আর আমি বাইরে থেকে দরজা ধাক্কা দিতে লাগলাম, ভাইয়া দরজা খোলেন, হাবিতরার জালে ফাঁসবেন না, দরজা খোলেন প্লিজ। হুজুর বলল, তাড়াহুড়ো করে কিছুই হবে না, আমি দেখছি কি করা যায়, পিছনে আসো তুমি। হুজুর এগিয়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে কিছু একটা পড়লো। তারপর দরজা জোরে একটা লাথি দিল, সাথে সাথে দরজা খুলে গেল। আমরা তাড়াতাড়ি করে বাসায় ঢুকলাম এবং গালিব ভাইয়াকে ডাকতে লাগলাম, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। হুজুর একটা রুম দেখিয়ে বলল, এটা কার রুম? এটা বাবার রুম, সব সমস্যা এখান থেকে শুরু হয়েছে। হুজুর আমাকে শান্ত হতে বলে বাবার রুমের দরজাটা আস্তে করে ধাক্কা দিয়ে খুলে ফেললো। দেখলাম বাবা তার বিছানায় ঘুমাচ্ছে।
হুজুর সেই রুমে প্রবেশ করলো। আমিও কোনো কথা না বলে হুজুরকে অনুসরণ করলাম। তারপর সে বাবার মাথার কাছে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো আর বলল, তোমার বাবা সম্পূর্ণভাবে হাবিত্রার বশে চলে গিয়েছে। এখান থেকে তাকে ফিরিয়ে আনা সম্ভব না। এখন হাবিত্রার সাথে আমার যা করব সেটার প্রভাব তোমার বাবার উপরেও পড়বে। মানে হাবিত্রা যদি মারা যায় তাহলে তোমার বাবাও মারা যাবে। আর হাবিত্রাকে যদি আমরা ছেড়ে দেই তাহলে সে একা যাবে না, বরং তোমার বাবাকেও সাথে নিয়ে যাবে। এখন বলো তুমি কি করতে চাও? আমি বললাম, এগুলো আপনি কি বলছেন হুজুর? তার মানে কি বাবাকেও হারিয়ে ফেলবো আমি? সে একটা ভুল করছে, হাবিত্রার ফাঁদে পড়ে, তাই বলে কি তাকে সেখান থেকে ফিরিয়ে আনা সম্ভব না? সম্ভব হলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতাম, কিন্তু সত্যি বলতে কোনো উপায় নেই। তোমার বাবার আত্মা হাবিত্রা নিজের করে নিয়েছে। হঠাৎ পাশের রুম থেকে গালিব ভাইয়ের চিৎকার। হুজুর আর আমি দৌড়ে গেলাম সেখানে। চিৎকারটা এসেছিল যেখানে সেই কফিনটা রাখা। আমরা সেখানে গিয়ে গালিব ভাইয়াকে ডাকতে লাগলাম, কিন্তু আশেপাশে তো সে নেই। তাহলে চিৎকার করলো কোথা থেকে? হঠাৎ কফিনের ভিতর থেকে কেউ জোরে জোরে বাড়ি দিতে লাগলো। আমি ভয়ে পিছিয়ে গেলাম। মনে হচ্ছে কফিনের ভিতর কেউ আটকা পড়ছে। হুজুর আমাকে ভয় পেতে নিষেধ করে কফিনের দিকে এগিয়ে গেল। আস্তে আস্তে কফিনের ঢাকনা উঠালো। যা দেখলাম তাতে কলিজায় পানি নেই। কফিনের ভিতর গালিব ভাইয়া সেই কাফনের কাপড় পরে শুয়ে আছে, চোখ বন্ধ করে। আমি দৌড়ে গেলাম, গালিব ভাইয়া কি হয়েছে আপনার? এই ভাইয়া উঠেন দয়া করে, কি হলো? কথা বলছেন না কেন? এখানে কিভাবে এলেন? হঠাৎ গালিব ভাইয়ার চোখ খুলে খপ করে আমার গলা চেপে ধরলো। গালিব ভাইয়ার চোখ হাবিত্রার চোখের মতো সম্পূর্ণ কালো রং ধারণ করছে। খুব জোরে আমার গলা চেপে ধরছে। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি। হুজুর তার ব্যাগ থেকে একটা পিতলের কয়েন বের করে কিছু মন্ত্র পড়ে কয়েনে 3টা ফু দিয়ে গালিব ভাইয়ের কপালে চেপে ধরলো। সাথে সাথে চিৎকার করে আমাকে ছেড়ে দিল এবং তার কপাল থেকে ধোঁয়া বের হতে লাগলো। হুজুর কয়েনটা আরো জোরে চেপে ধরলো এবং কিছু মন্ত্র পড়তে লাগলো। গালিব ভাইয়া জবাই করা মুরগির মতো ছটফট করতে লাগলো। আমি একটু দূরে সরে গিয়ে মুখ চেপে ধরে কান্না করে দিলাম। গালিব ভাইয়ার খুব কষ্ট হচ্ছে। কিছুক্ষণ এভাবে চলার পর সবকিছু ঠিক হয়ে গেল। গালিব ভাইয়া তো শান্ত হলো। হুজুর পুরো ঘেমে গিয়েছে, হাঁপাতে হাঁপাতে দম নিতে লাগলো। আমি গিয়ে সেই কফিনের পাশে বসে পড়লাম। গালিব ভাইয়া ছোট্ট বাচ্চার মতো করে শুয়ে আছে। মনে হচ্ছে যেন ঘুমিয়ে খুব সুন্দর করে স্বপ্ন দেখছে। হুজুর বলল, গালিবকে কফিন থেকে বের করে ওই কাফনের কাপড় খুলে দিতে হবে। তখনই গালিব ভাইয়া চোখ খুলে বলল, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। আমি খুশি হয়ে বললাম, ধন্যবাদ ভাইয়া চোখ খুলে তাকানোর জন্য। আপনি কফিনের ভিতর কিভাবে আসলেন আর ওই কাপড় কিভাবে পরলেন? হুজুর বলল, তোমার কথা বলো, তোমরা কথা বলো, আমি বাসাটা ভালোভাবে ঘুরে দেখি। হাবিত্রা নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। এই বলে হুজুর চলে গেল। গালিব ভাইয়া উঠে কফিন থেকে বের হয়ে বলল, আমার কিছুই মনে নেই। বাসার বাইরে থাকাকালীন যখন তোমার বাবাকে জানালার কাছে দেখলাম, তখনই আমার শরীরে একটা গরম বাতাস বয়ে গেল। মনে হলো যেন আমার ভিতরে কেউ প্রবেশ করছে। তারপর আর আমার কিছু মনে নেই। আমি শুধু এটাই মনে হয়েছিল যে হাবিত্রাকে বাঁচাতে হবে। আমি বললাম, হ্যাঁ, আপনি এটা বলে দৌড়ে বাসায় ঢুকে গিয়েছিলেন। এখন আপনি পুরোপুরিভাবে মুক্ত না হাবিত্রার বশ থেকে। হুজুর কিছু না কিছু ব্যবস্থা করবে। এখন ওই সাদা কাপড় খুলেন তো শরীর থেকে, দেখলেই ভয় লাগছে। ভয় পাওয়ার কি আছে? একদিন না একদিন তো সবারই ওই কাপড় পরেই বিদায় নিতে হবে। আর দেখো আমার গায়ে কত মানিয়েছে এটা। মনে হচ্ছে পোল্ট্রি মুরগির টাক হয়ে গিয়েছে। তখন আমি বললাম, ধুর, বেশি কথা বললেন না তো। খুলতে বলছি খুলেন, তারপর চলেন হুজুরের কাছে যাই। কাফনের কাপড় শরীর থেকে খুলে সেটা কফিনের ভিতর রেখে আমরা হুজুরকে ডাক দিলাম, হুজুর কোথায় আপনি? হুজুর ব্যালকনির থেকে সাড়া দিল। আমরা দুজন ব্যালকনিতে গিয়ে দেখলাম হুজুর আমার শখের ফুল গাছগুলো একটা একটা করে টপ সহ ভেঙে ফেলছে আর কি যেন খুঁজছে। আমি বললাম, হুজুর এটা আপনি কি করছেন? এগুলো আমার অনেক শখের ফুল গাছ, ভাঙছেন কেন? কি খুঁজছেন আপনি? হুজুর কোনো কথা বলছে না, সে তার কাজ করেই যাচ্ছে। আমি গালিব ভাইয়াকে বললাম, প্লিজ ভাইয়া, হুজুরকে এগুলো নষ্ট করতে না বলেন, আমার অনেক শখের গাছ এগুলো। গালিব ভাইয়া বলল, হুজুর আপনি কি এটা কেন করছেন? কিছু তো বলেন। অবশেষে একটা ফুলের টব ভেঙে মাটির মাছ থেকে খুঁজে একটা তাবিজ বের করলো, একটা কাপড়ের টুকরো আর উটুলি করা কিছু মাটি। হুজুর সেগুলো হাতে নিয়ে আমাদের দিকে ঘুরে বলল, এগুলো কি জানো? তাবিজটা খারাপ কিছু দিয়ে তৈরি, আর ওই কাপড়ের টুকরোটা তোমার মায়ের লাশের কাফন থেকে কেটে নেওয়া হয়েছে।
পুটুলিতে যে মাটিটা দেখতে পাচ্ছ এগুলো তোমার মায়ের কবরের মাটি। আর এসব করছে কে জানো? তোমার বাবা আর তোমার ভাইয়া। এটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। বাবা না হয় মাকে ফিরিয়ে আনার জন্য এসব করছে, কিন্তু ভাইয়া কেন এটা করতে যাবে? আর ভাইয়া তো গত 2 দিন ধরে নিখোঁজ, সেটা আপনাকে বলছি আমি তো ভেবেছিলাম ভাইয়াকে ওই হাবিবটা কোথাও লুকিয়ে রেখেছে। তাহলে ভাইয়া কোথায় এখন? তখন হুজুর বলল, সব প্রশ্নের উত্তর জানার জন্য আমাকে ধ্যানে বসতে হবে। আমার কিছু উপকরণ লাগবে, সেগুলো জোগাড় করা তোমাদের দায়িত্ব। তোমার বাবার সাথে হাবিবটার কি জিনিস নিয়ে চুক্তি হয়েছে সেটা আমার খুঁজে বের করতে হবে। আমি মাথায় হাত দিয়ে ভাইয়া বলে বসে পড়লাম। এটা কি শুনছি আমি? বাবার সাথে ভাইয়াও এসবে নিজেকে জড়িয়ে নিয়েছে, কিন্তু কেন? গালিব ভাইয়া বলল, হুজুর আপনি বলেন ধ্যানে বসার জন্য আপনার কি কি লাগবে, আমরা সেটার ব্যবস্থা করছি। তখন হুজুর বলল, গোটা 10 মোমবাতি, লাল রঙের সুতো, নতুন কবরের মাটি আর রিশপার শরীর থেকে অল্প একটু রক্ত। আচ্ছা, সব ব্যবস্থা হয়ে যাবে আজকে রাতের মাঝেই। আমরা এগুলো জোগাড় করার জন্য বেরিয়ে পড়ছি, আপনিও নিজের প্রস্তুতি সেরে নিন। হুজুর বলল, আমি এখন ফাউন্ডেশনে ফিরে যাব। তোমরা এগুলো জোগাড় করে সোজা ওই বাসায় এসে অপেক্ষা করবে, আমি ঠিক সময় চলে আসব। হঠাৎ বাবার রুম থেকে বিকট শব্দ। আমরা দৌড়ে গেলাম বাবার রুমের দিকে, গিয়ে দেখলাম বাবা রুমের ভিতর থেকে বন্ধ করা। আমি ডাক দিলাম, বাবা দরজা খোলো, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ নেই। গালিব ভাইয়া বলল, দরজা ভাঙতে হবে তাড়াতাড়ি, না হলে আবার না জানি নতুন কোনো আকাম করে বসে। যা করছে তাতেই আমাদের ঘুম হারাম বলে দরজা সজোরে ধাক্কা দিতে লাগলো। এক পর্যায়ে দরজা খুলে গেল। আমরা তাড়াতাড়ি রুমে ঢুকে দেখলাম বাবা কোথাও নেই। গাইস, 8 দিন পরে ভিডিও দিলাম, চ্যানেলে স্ট্রাইক থাকার কারণে চ্যানেলে ভিডিও দিতে পারি নাই। যাই হোক, আজকের পার্টটা এখানে এন্ড করলাম, বাট পার্ট 7 গল্প সমাপ্ত হয়ে যাব। ওয়েট করো নেক্সট পার্টের জন্য, দেখা হইব কালকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।